যে কোনো বিজনেসেরই টার্গেট থাকে কাস্টমার যেন বিজনেসটির প্রোডাক্ট কিংবা ব্র্যান্ডকে রিকল, রিমেম্বার এবং রেকগনাইজ করতে পারে। লিগ্যাল প্রোডাক্টের ক্ষেত্রে কোম্পানিগুলো খুব সহজে এই কাজটি করতে পারে অ্যাডভার্টাইজিং এবং অন্যান্য ব্র্যান্ডিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে। কিন্তু সব ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে সরাসরি প্রমোশন এবং অ্যাডভার্টাইজিং কিন্তু লিগ্যাল না, যেমন সিগারেট, অ্যালকোহল, বেটিং প্ল্যাটফর্ম ইত্যাদি। কিন্তু প্রমোশন না করলে কাস্টমারের কাছে ফ্যামিলিয়ার হওয়া যাবে না, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যাবে না, ফলে সেলসও বাড়ানো সম্ভব হবে না। এই সমস্যার সমাধান হিসেবেই জন্ম নেয় একটি মার্কেটিং টার্ম সারোগেট মার্কেটিং। সারোগেট শব্দের অর্থ সাবস্টিটিউট বা বিকল্প। 2015 সালে প্রকাশিত একটি জার্নাল সূত্রে সারোগেট মার্কেটিং হচ্ছে এমন ধরনের মার্কেটিং যেখানে যেসব ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর ডিরেক্ট প্রমোশনের পারমিশন থাকে না, যেমন টোবাকো, সিগারেটস এবং অ্যালকোহল, তারা অন্য একটি প্রোডাক্ট যেটি পাবলিকলি অ্যাডভার্টাইজ করা যাবে সেটির সাথে অ্যাসোসিয়েট করে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাক্টিভিটি চালায়। এক্ষেত্রে সাবস্টিটিউট বা বিকল্প প্রোডাক্টটি সিমিলারও হতে পারে, আবার কমপ্লিটলি ডিফারেন্টও হতে পারে। এই মার্কেটিং টেকনিকটির প্রধান লক্ষ্য কাস্টমারকে ব্র্যান্ডটির সাথে পরিচিত রাখা এবং তার লং টার্ম মেমোরিতে জায়গা করে নেওয়া। যে কোনো প্রোডাক্ট এবং সার্ভিসের পাশাপাশি আপনার কোম্পানির যে কোনো স্টোরি টার্গেট অডিয়েন্সের কাছে তুলে ধরতে প্রয়োজন এনগেজিং কর্পোরেট এভি অথবা কোম্পানি প্রোফাইল ভিডিও। আর এর জন্য প্রয়োজনীয় স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে ভয়েস ওভার, ভিডিও শুট, অ্যানিমেশন এবং পোস্ট প্রোডাকশনের সব ধরনের কাজ করে থাকে 10 স্টুডিওর ক্রিয়েটিভ টিম। বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ফেসবুক পেজ অথবা ইমেইল করুন mailnow@10.studio। ডক্টর প্রফুল কুমার এবং অনুরাগের 2019 সালে প্রকাশিত একটি জার্নালে পাওয়া যায় সারোগেট মার্কেটিংয়ের উৎপত্তি হয় ব্রিটেনে, যখন ইংল্যান্ডের নারীরা তাদের হাজব্যান্ডদের ড্রিঙ্কিং ইস্যুতে ওপেনলি লিকার প্রোডাক্টসের অ্যাডভার্টাইজমেন্ট বন্ধের জন্য প্রোটেস্ট শুরু করে। আন্দোলন এতটাই তীব্র হয়ে ওঠে যে এক পর্যায়ে সরকার বাধ্য হয় লিকার অ্যাডভার্টাইজিং ব্যান করতে। তখন কোম্পানিগুলো কোনো উপায় না পেয়ে একই ব্র্যান্ড নেমের আন্ডারে জুস, সোডা, মিনারেল ওয়াটার ইত্যাদি বিক্রি করা শুরু করে, যাতে করে কাস্টমারের মেমোরিতে তাদের ব্র্যান্ডগুলো ইনডিরেক্টলি জায়গা ধরে রাখতে পারে। এই ট্যাকটিকটি পরে সারোগেট মার্কেটিং হিসেবে প্রতিষ্ঠিত হয়। সারোগেট মার্কেটিং করার জন্য ব্র্যান্ডগুলো বিভিন্ন ধরনের সাটল টেকনিক্স ব্যবহার করে আসছে। সাধারণত যেসব দেশে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ও সার্ভিস বিক্রি ও প্রমোশনের ক্ষেত্রে বেশি বেশি রেস্ট্রিকশন থাকে, সেসব দেশে সারোগেট মার্কেটিংয়ের প্র্যাকটিস বেশি হয়ে থাকে। এই জন্যই সারোগেট মার্কেটিং নিয়ে কথা বলতে গেলে ইন্ডিয়ার নাম সবার আগে চলে আসবে। এখানে কোম্পানিগুলো সেম লোগো, ব্র্যান্ড নেম, ট্যাগলাইন এবং অলমোস্ট একই রকম প্যাকেজিং ব্যবহার করে অন্য একটি লিগ্যাল প্রোডাক্ট লঞ্চ করে এবং সেটার প্রমোশন করে। যেমন ইন্ডিয়াতে কমলা পসন্দ পান মশলা নিষিদ্ধ, তাই কমলা পসন্দ এলাইচি অর্থাৎ মাউথ ফ্রেশনারের মাধ্যমে পান মশলার অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। প্রতিষ্ঠানটি এই মাউথ ফ্রেশনারের অ্যাডভার্টাইজমেন্টে বলিউড স্টার যেমন অমিতাভ বচ্চন, রণবীর সিংকে ব্যবহার করে প্রমোশন করেছে। পাশাপাশি এই অ্যাডভার্টাইজমেন্টগুলোতে অ্যাকচুয়াল পান মশলা বোঝানোর জন্য মেসেজটাও তৈরি করা হয় এক্সাইটমেন্ট এবং হ্যাপিনেসকে ব্লেন্ড করে। একটি রিপোর্টের সূত্রে প্রতি 50 জন মানুষের মধ্যে 42 জন মানুষই খুব সহজে সারোগেট অ্যাডভার্টাইজমেন্ট দেখে অ্যাকচুয়াল প্রোডাক্টটিকে চিনতে পারে। সুতরাং এক্ষেত্রে যখন একই রকম লোগো, ট্যাগলাইন এবং প্যাকেজিং থাকে, তখন যেসব কাস্টমার পান মশলা খোঁজেন তাদের বুঝতে বাকি থাকে না যে এটি কমলা পসন্দ পান মশলারই বিজ্ঞাপন। পুরোপুরি ডিফারেন্ট প্রোডাক্ট ব্যবহার করেও ব্র্যান্ড প্রোডাক্টগুলোকে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া যায়। যেমন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট হুইস্কি ব্র্যান্ড রয়্যাল স্ট্যাগ 2012 সালে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শাহরুখ খানকে এন্ডোর্স করে এবং শাহরুখ খান সেখানে রয়্যাল স্ট্যাগ মিউজিক সিডির বিজ্ঞাপন করতেন, যার ট্যাগলাইন ছিল স্মল মিলাতে যা, লার্জ বানাতে যা। অর্থাৎ প্রোডাক্টটি মিউজিক সিডি হলেও অ্যাকচুয়ালি হুইস্কিকেই ইন্ডিকেট করছিল। পাশাপাশি লোগো আর ব্র্যান্ড নেম সেম থাকাতে কাস্টমারের কাছে ব্র্যান্ড ফ্যামিলিয়ারিটি বেড়েছে। এই পদ্ধতিতে ব্র্যান্ডগুলো কোনো ইভেন্ট বা প্রোগ্রামকে স্পন্সর করে নিজেদেরকে প্রমোট করে থাকে। যেমন 2015 সালে আইপিএল এর 7টি দলের গুড টাইমস পার্টনার হয় কিংফিশার, যেটি ইন্ডিয়ার একটি বিয়ার কোম্পানি। গুড টাইমস পার্টনার হওয়ার পর কিংফিশার দলগুলোর বিভিন্ন প্লেয়ারকে দিয়ে একটি টিভিসি বানায়। এই টিভিসিটি পুরো আইপিএল এর সময় জুড়ে টিভিতে টেলিকাস্ট করা হয়। এখানে কিংফিশার কোথাও তাদের বিয়ারের কথা না বললেও কিংফিশারের লোগো এবং ব্র্যান্ড নেম ব্যবহার করে, যার প্রেক্ষিতে পরবর্তীতে কাস্টমাররাও খুব সহজে কোম্পানিটিকে রিকল করতে পারত। আবার বাংলাদেশে সেকেন্ডারি অ্যাসোসিয়েশনের মাধ্যমে সারোগেট মার্কেটিং এর চমৎকার একটি উদাহরণ হচ্ছে বাই হিয়ার নাও ই-কমার্সের মাধ্যমে ব্রিটিশ আমেরিকান টোবাকোর মার্কেটিং। বাংলাদেশে টোবাকো কোম্পানিগুলোর যে কোনো ধরনের ইভেন্টে স্পন্সর করা এবং প্রকাশ্যে মার্কেটিং করা নিষিদ্ধ, কিন্তু একটি ই-কমার্সের ক্ষেত্রে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা থাকে না, যার কারণে বাই হিয়ার নাও নামে একটি ই-কমার্স পরিচালনা করে
যেটির সাথে সরাসরি সিগারেটের কোনো সম্পর্ক না থাকলেও অন্যান্য প্রোডাক্টের পাশাপাশি এইজ রেস্ট্রিকশনের আড়ালে ই কমার্সটিতে ব্যাটারি সিগারেট ও ভেইপ বিক্রি করা হয়। এছাড়াও BHN বিভিন্ন ইভেন্টে স্পন্সরশিপও করে থাকে। যেহেতু কোনো সিগারেট ব্র্যান্ড সরাসরি কোনো ইভেন্টে স্পন্সর বা মার্কেটিং ও প্রমোশনাল অ্যাক্টিভিটি চালাতে পারে না, তাই কোম্পানিটি BHN এর মাধ্যমেই প্রমোশনাল অ্যাক্টিভিটি চালিয়ে থাকে, যা আসলে ব্যাটারি এক ধরনের সারোগেট মার্কেটিং বলা যায়। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যে কোনো প্রতিষ্ঠানের জন্য পজিটিভ ব্র্যান্ড ইমেজ তৈরিতে সাহায্য করে, যার কারণে রেস্ট্রিক্টেড পণ্যের মার্কেটিংয়ে ব্র্যান্ডগুলো সারোগেট মার্কেটিংয়ের একটি অংশ হিসেবে বিভিন্ন CSR অ্যাক্টিভিটিসও চালিয়ে থাকে। যেমন ভারতের 10টি টোবাকো ব্র্যান্ডের মধ্যে একটি হচ্ছে গডফ্রে ফিলিপস ইন্ডিয়া, যারা টুগেদার ফর বেটার মোটো নিয়ে প্রচুর পরিমাণে CSR অ্যাক্টিভিটি চালিয়ে থাকে। ইনফ্যাক্ট CSR অ্যাক্টিভিটিতে এক্সটেন্সিভ ফোকাস থাকার কারণে কোম্পানিটি 2018 সালে 8th এশিয়াস বেস্ট CSR প্র্যাকটিসেস অ্যাওয়ার্ড, 2019 সালে গ্রিন টেক ফাউন্ডেশন CSR গোল্ড অ্যাওয়ার্ড এবং CSR লিডারশিপ অ্যাওয়ার্ড পায়। কোম্পানিটির বিভিন্ন CSR কার্যক্রমে নিজেদের ব্র্যান্ড নেম এবং লোগো ব্যবহার করে থাকে, যার ফলে যত নিউজ এবং পাবলিসিটি হয় সবকিছুই কোম্পানিকে আরও বেশি পপুলারিটি এবং কাস্টমারের সফট কর্নার অ্যাচিভ করতে সহায়তা করে। রিভিউ 42 এর মতে 59% মানুষ যে ব্র্যান্ডের সাথে পরিচিত সেখানে তাদের টাকা খরচ করতে পছন্দ করে, আর এই সুবিধাটি সারোগেট মার্কেটিংয়ের ফলে ব্র্যান্ডগুলো পাচ্ছে। কেননা সারোগেট মার্কেটিংয়ের ব্র্যান্ডগুলো সরাসরি মূল প্রোডাক্ট নিয়ে কথা না বলে কাস্টমারদের ব্র্যান্ডটি সম্পর্কে জানায় এবং বিভিন্নভাবে উক্ত পণ্যকে ইন্ডিকেট করে। নিলসনের একটি সার্ভেতে পাওয়া যায় 60% কাস্টমার যে ব্র্যান্ডটিকে রিকল করতে পারে সেই ব্র্যান্ডের প্রোডাক্টকেই পারচেজ করার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়। সারোগেট মার্কেটিংয়ের মেজর একটি গোল হচ্ছে ব্র্যান্ড ফ্যামিলিয়ারিটি বাড়িয়ে ব্র্যান্ড রিকল ক্রিয়েট করা। যেমন 2022 সালে T20 ওয়ার্ল্ড কাপ শুরুর ঠিক আগেই সাকিব আল হাসান বেট উইনারের সাথে স্পন্সরশিপ ডিল সাইন করে। কিন্তু বাংলাদেশে যেহেতু বেটিং ও গ্যাম্বলিং সাইট নিষিদ্ধ, তাই স্পন্সরশিপ ডিলটি সরাসরি বেট উইনারের সাথে না করে কাগজে কলমে বেট উইনার নিউজের সাথে সাইন করা হয়, যা মূলত বেটিং সাইটটির সারোগেট প্রমোশনের অংশ, যেখানে একই নামে একটি নিউজ সাইট পরিচালনা করা হয় রেগুলেশন এড়ানোর জন্য। যদিও সাকিব আল হাসান পরবর্তীতে ডিলটি ক্যান্সেল করেছে, কিন্তু ডিলটি সাইন করা থেকে শুরু করে ক্যান্সেল করা পর্যন্ত বিসিবির সাথে সাকিবের দ্বন্দ্ব দেশ বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে এসেছে। এতে করে বেট উইনারের বড় ধরনের প্রমোশন হয়েছে এবং অনেকে সাইটটি সম্পর্কে জানতে পেরেছে। কাস্টমার থার্মোমিটার একটি সার্ভেতে পাওয়া যায় 13% কাস্টমার যেসব ব্র্যান্ডগুলো কমিউনিটিতে পজিটিভ ইম্প্যাক্ট রাখে তাদের জন্য 31 থেকে 50% পর্যন্ত বেশি খরচ করতে রাজি থাকে। যেহেতু সারোগেট মার্কেটিংয়ের একটি ট্যাকটিক হচ্ছে CSR অ্যাক্টিভিটিস করা, সুতরাং সারোগেট মার্কেটিংয়ের থ্রুতে এই ব্র্যান্ড প্রোডাক্টসের কোম্পানিগুলো কাস্টমারের কাছে গুড পারসেপশন পাচ্ছে, যা তাদের সেলস বৃদ্ধিতে সহায়তা করে। জিপিআর একটি রিসার্চে পাওয়া যায় শুধুমাত্র অ্যাডভার্টাইজিংয়ের কারণে 60 থেকে 80% পর্যন্ত রেভিনিউ জেনারেট হয়ে থাকে। যেহেতু সিগারেট, অ্যালকোহল, বেটিং ওয়েবসাইট ইত্যাদি প্রোডাক্টের ডিরেক্ট মার্কেটিং করার পারমিশন থাকে না, সেহেতু শুধুমাত্র ইফেক্টিভভাবে অ্যাডভার্টাইজিং করেই কম্পিটিশনে এগিয়ে থাকা যায়। সেজন্য যে কোম্পানি সারোগেট মার্কেটিংয়ে যত বেশি ইনভেস্ট করে তারা তত বেশি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেয়ে থাকে। যার কারণে কিংফিশার তাদের বিয়ারকে প্রমোট করতে এয়ারলাইন ব্র্যান্ড থেকে শুরু করে মিনারেল ওয়াটারকেও ব্র্যান্ড হিসেবে ব্যবহার করে। আবার পানবাহার জেমস বন্ড খ্যাত পিয়ার্স ব্রসনানকে দিয়ে এন্ডোর্স করিয়েছে কম্পিটিটিভ অ্যাডভান্সমেন্টের জন্য। থিঙ্ক উইথ গুগলের একটি সার্ভেতে পাওয়া যায় 85% শপারের কাছে প্রোডাক্ট ইনফরমেশন এবং পিকচার ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিন্তু সারোগেট মার্কেটিংয়ের ক্ষেত্রে মেইন প্রোডাক্টটিকে প্রমোট করা হয় না বা মেইন প্রোডাক্টের ছবি ও ইনফরমেশন দেওয়া হয় না, তাই সারোগেট মার্কেটিংয়ের কনভার্সন রেট ইউজুয়াল মার্কেটিংয়ের কনভার্সন রেটের চেয়ে কম হওয়ার সম্ভাবনা থাকে। যেসব ব্র্যান্ডগুলো অলরেডি এস্টাবলিশ তাদের ক্ষেত্রে সারোগেট মার্কেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ কাস্টমার অন্য প্রোডাক্ট দেখলেও তাদের লোগো, ট্যাগলাইন বা ব্র্যান্ড নেম দেখেই মেইন প্রোডাক্টটিকে রিলেট করতে পারে। কিন্তু যদি নতুন ব্র্যান্ড হয় সেক্ষেত্রে কাস্টমারের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে বেশ বেগ পেতে হয়, কারণ তখন কাস্টমার শুধু লোগো বা ব্র্যান্ড নেম দেখেই কোর প্রোডাক্টটিকে রিলেট বা রিকল করতে পারে না। যেহেতু সারোগেট মার্কেটিং ইনডিরেক্টলি প্রোডাক্টকে প্রমোট করে থাকে, সেহেতু একটা বড় সম্ভাবনা থেকে যায় যে কাস্টমার মেসেজটিকে মিস ইন্টারপ্রেট করবে। সেক্ষেত্রে পুরো অ্যাডভার্টাইজমেন্ট ইনভেস্টমেন্টের মিজারেবল ফেলিওয়ারের রিস্ক থাকে। সুতরাং এখানে হাই রিস্ক থাকলেও গেইন খুব বেশি এনশোর করা যায় না। সাধারণত যেসব প্রোডাক্ট ব্যবহার বা কনজিউম করার কারণে মানুষের স্বাস্থ্যগত বা অন্য যে কোনো ধরনের ক্ষতি হতে পারে, সেই ধরনের প্রোডাক্ট বিক্রি এবং প্রচারণার ক্ষেত্রে একটি দেশের সরকার বিধিনিষেধ আরোপ করতে পারে। এদিকে এ ধরনের প্রোডাক্টের প্রমোশনে যে ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করে সে ধরনের মার্কেটিংকে এক কথায় ডিসেপ্টিভ বলা যেতে পারে, কেননা কোম্পানিগুলো সরকারি রুলস ও রেগুলেশনে ফাঁকফোকর ব্যবহার করে প্রমোশন করে থাকে, যা আনএথিক্যাল প্র্যাকটিস। সারোগেট মার্কেটিংয়ের মাধ্যমেও যাতে কোম্পানি ও ব্র্যান্ডগুলো যেন রেস্ট্রিক্টেড পণ্যের মার্কেটিং করতে না পারে, তাই বেশ লম্বা সময় ধরেই বিভিন্ন দেশের সরকার এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে।
21 মে 2003 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল নামে একটি ইন্টারন্যাশনাল ট্রিটি তৈরি করে। এই ট্রিটির মূল উদ্দেশ্য ছিল টোবাকোর ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কমিয়ে এনে ওয়ার্ল্ড ওয়াইড টোবাকো কনজাম্পশন কমানো, যাতে 2022 সাল নাগাদ 180 দেশ স্বাক্ষর করে, যার ফলে তামাকজাত দ্রব্যের মার্কেটিং করা কোম্পানিগুলোর জন্য আরও বেশি কমপ্লিকেটেড হয়ে পড়ে। ভারতে কেবল টেলিভিশন নেটওয়ার্ক রুলস 1994 আইন দিয়ে অ্যালকোহল অ্যান্ড টোবাকো প্রোডাক্টসের অ্যাডভার্টাইজমেন্ট নিষিদ্ধ করে দেওয়ার পর থেকেই মূলত সারোগেট মার্কেটিংয়ের প্রচলন ব্যাপক হারে বাড়তে শুরু করে, যার প্রেক্ষিতে দেশটির সরকার 2011 সালে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস প্রহিবিশন অ্যান্ড রেস্ট্রিকশনস অন সেলস রেগুলেশনস দ্বারা কোনো খাবারে তামাক ও নিকোটিনকে ইনগ্রেডিয়েন্টস হিসেবে ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করে। তখন পান মশলা কোম্পানিগুলো আলাদাভাবে পান মশলার প্যাকেটের সাথে আলাদা প্যাকেটে ফ্রি তামাক প্রোভাইড করা শুরু করে, যা কাস্টমাররা কেনার পর মিক্স করে খেতে শুরু করে। রেস্ট্রিক্টেড পণ্যের মার্কেটিং ও প্রমোশন বন্ধ করতে 2022 সালে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019-এর আন্ডারে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি নতুন গাইডলাইন্স প্রোভাইড করে, যার মূল লক্ষ্য ছিল মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্টগুলোকে প্রিভেন্ট করা, যাতে করে কাস্টমার প্রতারিত না হয়। এছাড়া দ্য অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া আরও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে, যার মধ্যে রয়েছে যে সাবস্টিটিউট প্রোডাক্ট দিয়ে বিজ্ঞাপন করবে সেটি অবশ্যই মার্কেটে এক্সিস্ট করতে হবে এবং সে পণ্যের যথাযথ সাপ্লাই ও ডিস্ট্রিবিউশন থাকতে হবে। এছাড়া সাবস্টিটিউট প্রোডাক্টের ক্ষেত্রে মান্থলি সেলস টার্নওভার কমপক্ষে 20 লক্ষ রুপি হতে হবে এবং প্রোডাক্টের কমপক্ষে 10 কোটি রুপির অ্যাসেট ইনভেস্টমেন্ট থাকতে হবে। রেস্ট্রিক্টেড প্রোডাক্টের ক্ষেত্রে একই ব্র্যান্ড নেম এবং ট্রেডমার্ক ব্যবহার করে সাবস্টিটিউট প্রোডাক্ট লঞ্চ করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে। এতে করে কোম্পানিগুলো প্রোডাক্ট এক্সটেনশন স্ট্র্যাটেজি ফলো করতে পারবে না এবং আনরিলেটেড প্রোডাক্ট লঞ্চ করে অ্যাকচুয়াল প্রোডাক্টের মেসেজ দিতে কমপ্লিকেশনের সম্মুখীন হবে। সারোগেট মার্কেটিংয়ের ইফেক্ট প্রতিরোধ করতে টোবাকো এবং অন্যান্য ক্ষতিকর পণ্যের সম্পর্কে পাবলিক অ্যাওয়ারনেস বাড়াতে বিভিন্ন সেমিনার ও ক্যাম্পেইন আয়োজন করা যেতে পারে, যাতে কাস্টমাররা মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্টগুলোর প্রতি কম আকৃষ্ট হয়। এছাড়া হার্মফুল পণ্যের প্যাকেজিংয়ের ক্ষেত্রে 50% এরিয়াতে হেলথ ওয়ার্নিং মেসেজ দেওয়ারও নিয়ম করা যেতে পারে।